নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। নিচে নামতে নামতে নিজেকে প্রস্তুত করে নিলেন মহামায়া। মনে মনে পুলিশের সঙ্গে কথোপকথনের একটি সম্পূর্ণ মহড়া দিয়ে নিলেন। ভাবলেন, যখন সারা শরীরে ঘুমের আলস্য মেখে পাকা অভিনেত্রীর মতো দরজা খুলে দিয়ে এ কি বলে সরে দাঁড়াবেন, তখন নিশ্চয়ই খাকি পোশাক পরা পুলিশ অফিসারটি উদ্ধত ভঙ্গিতে বুক টান করে দাঁড়িয়ে বলবে, দরকার আছে। তিনি বলবেন, দরকার? কি দরকার? এই রাত্রি করে এখানে? দেশ স্বাধীন হয়ে পুলিশের ব্যবহার ভদ্র হয়েছে, অনেক অল্প বয়সী শিক্ষিত ছেলেরা ঢুকেছে। এমন হতে পারে সেই অফিসারটি ছেলেবেলায় তাঁর স্বামীর ছাত্র ছিল। তার মতো একজন বয়স্ক বিধবা ভদ্রমহিলার আতঙ্ক দেখে হয়তো সে আশ্বাস দিয়ে বলবে, কিছু ভয় নেই আপনার, অনুগ্রহ করে যদি একটু ভিতরে ঢুকবার অনুমতি দেন, কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি। নিশ্চয়ই। কিন্তু মহামায়ার আতঙ্ক তাতে একটুও কমবে না। পুলিশ অফিসারটি ঘরে আসবে, টুপিটি টেবিলের ওপর রেখে গদি আঁটা নরম চেয়ারে বসে জিজ্ঞাসা করবে, এ বাড়িতে আপনারা কজন মেম্বার? মহামায়া মুখোমুখি বসে বলবেন, 3 জন। কে কে? আমি, আমার ছেলে আর তার বউ। এখানে কি একটুও গলা কাঁপবে না তার? এত বড় মিথ্যেটা উচ্চারণ করতে কি একটুও আটকাবে না জিহবায়? জীবনে আর কি কখনো তিনি এমন অনায়াসে একটি মিথ্যে কথাও বলেছেন? চাকর বাকর নেই? আছে। কজন? আগে 3 জন ছিল, এখন 2 জন। আর একজন কে ছিল? আর বর্তমানেই বা কারা আছে তাদের নাম বলুন। আগে যে ছিল তার নাম বৃন্দাবন। সে আমার কাছে মালির কাজ করত। বুড়ো হয়ে দেশে গেছে 5-6 মাস আগে। এখন যারা আছে তাদের মধ্যে একজন আমার 30 বছরের পুরনো চাকর নিবারণ দাস, অন্যজন তার চেয়েও পুরনো, তার চেয়েও বৃদ্ধ দারোয়ান ছোটু সিং। তারা কোথায়? মেলায় যাত্রা দেখতে গেছে। কোনো ঝি নেই? না। কোনোদিন ছিল না? কোনোদিন ছিল না। তবে আজ একজন কাজ চাইতে এসেছিল। এসেছিল? রেখেছেন তাকে? কই, সে কোথায়? পুলিশ অফিসারের শিকারী চোখ জ্বলে উঠবে বলতে বলতে। মহামায়া ভালো মানুষের মতো তার সব উৎসাহে জল ঢেলে দিয়ে বলবেন, তাকে আমি রাখিনি। রাখেননি? না। কেন? দরকার ছিল না। তার সঙ্গে আপনার কখন দেখা হয়েছিল? দেখা হয়েছিল মেলাতে, ধরুন সন্ধে 7টা। সেখান থেকে কাজ চেয়ে সে আমার পিছনে পিছনে আমার বাড়ি পর্যন্ত এসেছিল। মেয়েটি অল্প বয়সী, দেখতে সুন্দর, কথাবার্তা মিষ্টি। খুব দুঃখ হচ্ছিল আমার। ভাবলাম এত করে থাকতে চাইছে, রাখি। তারপর 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 বাড়ির কাছাকাছি এসে হঠাৎ যে তার কি হলো, কেমন যেন ভয় পেল সে। কোনো কথা ঠিক না করে হঠাৎ, আচ্ছা আজ যাই বলে তাড়াতাড়ি চলে গেল। চলে গেল? কোন দিকে গেল? অত তো আমি লক্ষ্য করিনি, কিন্তু কি ব্যাপার বলুন তো? আমাকে আর আপনি করে বলছেন কেন? পুলিশ ছেলেটি বিনীত হাস্যে তাকাবে মহামায়ার দিকে। আমি মাস্টারমশাইয়ের ছাত্র ছিলাম। ও, তুমি ছাত্র ছিলে? একেবারে গলে যাবেন মহামায়া। ব্যাকুল গলায় বলবেন, কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো তো, আমার বড্ড ভয় করছে। ভয় পাবার কিছু নেই। ঘরের চারিদিকে তাকাবে সে, আলাপের ভঙ্গিতে বলবে, ছেলেবেলায় আমি অনেকবার এসেছি এ বাড়িতে। সে এসেছি মাস্টারমশাইয়ের কাছে নিজের গরজে। সেই আশা আর এই আশায় অবশ্যই অনেক তফাৎ। কিন্তু কি করব বলুন, পরের চাকর, হুকুম তামিল করতেই হবে,
নইলে এভাবে এসে বিরক্ত করা। কিন্তু আপনি খুব বাঁচা বেঁচে গেছেন। যে মেয়েটি আপনার কাছে ঝিয়ের কাজ চাইতে এসেছিল তার নামে একটা খুনের নালিশ আছে। খুন? মহামায়ার প্রায় মূর্ছা যাবার দশা হবে। মেয়েটা শাশুড়িকে খুন করে পালিয়েছে। কি সাংঘাতিক! এদের ঘরে এসব লেগেই আছে। কেউ চাপাচুপি দিয়ে দেয়, আবার কারো আক্রোশ থাকলে আমাদের জানায়। তা ওইটুকু মেয়ে যদি একটা ভুলের বশে কিছু করেই থাকে, তাহলেও কি তার ফাঁসি হবে? বিচার বিবেচনা করে ফাঁসি নাও হতে পারে, তবে যতদিন হাড়ভাঙা খাটুনি খেটে তাকে জেলে বাস করতে হবে তা ফাঁসির চেয়ে কম শাস্তি নয়। আহা, তা মেয়েটি কেন খুন করল? নিশ্চয়ই কারণ আছে। তা নিশ্চয়ই আছে, যা মারধর করে ওরা। তাই তো। আর দেখো, সব সময় তো মানুষ খুন করবার জন্যই খুন করে না, হয়ে যায়। হয়তো যন্ত্রণা সইতে না পেরে একটা কিছু ছুঁড়ে টুড়ে মেরেছে, আর তাইতেই দৈবাত। বলেই সচেতন হয়ে থেমে যাবেন মহামায়া। এসব তিনি কি বলে ফেলছেন? বন্ধ ঠোঁটের ভিতরে ভিতরে দাঁত দিয়ে শক্ত করে জিভ কেটে রক্ত বার করে ফেলবেন। হ্যাঁ, সেটাও হতে পারে। মহামায়ার মনের ভিতরকার যুদ্ধটা আর কি করে টের পাবে ছেলেটি? সে সহজ গলায় এই কথাটি বলেই জিজ্ঞেস করবে, আপনার ছেলেকে দেখছি না? সে ভারী অসুস্থ। অসুস্থ শব্দটা উচ্চারণ করতে খারাপ লাগবে তাঁর, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করবেন। তাঁরই সৃষ্ট একজন দুঃখীর প্রাণের জন্য নিজের সুস্থ ছেলেকে অসুস্থ বলায় নিশ্চয়ই তিনি রাগ করবেন না। ভগবান, সোমেনকে তুমি ভালো রেখো। অসুস্থ? কয়েকদিন আগে বৌমাকে নিয়ে সে কলকাতা থেকে এসেছে। পথে ঠান্ডা লেগে জ্বর হয়। সেই জ্বরই বেড়ে কাল হয়ে দাঁড়ায়। আমি যে কি অশান্তিতে আছি! কি কাণ্ড! এই রাত্রিরে এই অসুখ বিসুখের মধ্যে সত্যি আমি অত্যন্ত লজ্জিত। কিন্তু কি করব বলুন, একান্ত নিরুপায় হয়েই। কিন্তু আপনার বৌমা? বৌমা? এখানে ঠোঁট শুকিয়ে যাবে মহামায়ার, কিন্তু তিনি অবিচলিত হয়ে বলবেন, সে বেচারা খেটে খেটে ক্লান্ত, একটু ঘুমিয়ে নিচ্ছে। আমরা পালা করে রাত জাগি কিনা? তুমি যদি বাবা একটু কষ্ট করে তাদের ঘরটা দেখে যাও, তাহলে তাকে ডাকি না। মানে আমার একটু ডাকতে হচ্ছে, মানে। বুঝেছি, ডাকবার দরকার নেই কোনো। নিয়ম মতো দেখে গিয়ে একটা রিপোর্ট দেওয়া, এই আর কি। তাছাড়া যে লোকটা খবর দিয়েছে এ বাড়িতে আসতে দেখেছে বলে, শনাক্ত করতে সেও সঙ্গে আছে কিনা তাই সকলের খোঁজ নেয়া। শনাক্ত? তাই বলে একটা উটকো লোক আমার বৌমাকে শনাক্ত করতে ঘরে ঢুকবে? এখানে আভিজাত্যের গৌরবে ফেটে যাবেন মহামায়া। ছেলেটি ঠান্ডা করবে তাকে। আপনি যখন বলছেন আপনারা তিনজন ছাড়া আর কেউ নেই, তখন আর ওকে ডাকবো কেন? আমি যা একবার দেখে যাব। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। এই তো আমার বাড়ি, সব ঘরই তো খালি পড়ে আছে। কেবল উপরে এক ঘরে এক খাটে আমি, আর এক ঘরে আর এক খাটে ছেলে আর বউ। চলো, দেখবে চলো। একটু আসতে গেলে তাদের ঘুমও ভাঙবে না আর। আপনি যখন বলছেন আমার না দেখলেও চলে, তবে আবার। না বাবা না, তুমি ভালো করেই দেখে যাও। যাব বলেই যে সেই খুনি মেয়ে চলে গেছে তার ঠিক কি? সে যে কোনো ফাঁকে আবার ঢুকে পড়ে লুকিয়ে নেই ঘরে, তাই বা কে জানে? তা মনে হয় না। ওসব সন্দেহের শেষ রাখতে নেই। আমার এত বড় চৌহদ্দির মধ্যে। না 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 না, সম্পূর্ণ অভয় দেবে ছেলেটি। সেসব ভাববেন না। চারদিকে পুলিশ ঘেরাও করা হয়েছে। যদি সে ঢুকেও থাকে, পালাবার পথ নেই। একটি ছুঁচও বলতে পারবে না তাদের ভেদ করে। এ কথা শুনে মহামায়া যেন পাথর হয়ে যাবেন। একটু আগেই সোমেন পালাতে চেয়েছিল কুসুমকে নিয়ে। সত্যি যদি যেত। ভয়ার্ত হৃদয় ছেলেটিকে নিয়ে একতলার ঘরে ঘরে ঘুরিয়ে দেখাবেন। তারপরে আসবেন দোতলায়, আসবেন ছেলের ঘরের দরজার সামনে।
কিন্তু সোমেন যদি তখনও তেমনি দাঁড়িয়ে থাকে, যদি কুসুম কিছুতেই রাজি না হয় শুতে, কিংবা সোমেনই যদি একটি সম্পর্কহীন মেয়েকে নিয়ে একশয্যায়। দরজার ধাক্কা অসহিষ্ণু হয়ে উঠল। মহামায়া নিজেকে সংবৃত করে ঈশ্বরের নাম নিয়ে খুলে দিলেন ছিটকিনি। সঙ্গে সঙ্গে তার বড় ভাসুরের 2 ছেলে হুড়বুড় করে ঢুকে পড়ল ঘরের মধ্যে। কাকিমা, শিগগির শিগগির চলো, মেজদি বিষ খেয়েছে। কে? রমা? রমা বিষ খেয়েছে? এই অপ্রত্যাশিত দুঃসংবাদে তিনি হকচকিয়ে গেলেন। বিষ খেয়েছে রমা? কি বলছিস তোরা? কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো, বিশ্রী কাণ্ড। সমুদাকে ডাকো। আচ্ছা দাঁড়াও, আমিই ডেকে আনছি, তুমি রওনা হয়ে পড়ো। পা বাড়িয়েছিল ব্যস্ত ছেলেটি। মহামায়া ততোধিক ব্যস্ত হয়ে বাধা দিলেন। শোন, ওকে আর ডাকবার দরকার নেই। বিকেল থেকে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। এতক্ষণ মিথ্যেটা মনে মনে সাজাচ্ছিলেন, এইবার মুখের দরজা দিয়ে সত্যি বার করতে হলো। কান দুটো যেন পুড়ে গেল তার। আর কি মিথ্যা! ছেলের অসুখ, এমন করে পারে কোনো মা বলতে? বুকটার মধ্যে কেমন করতে লাগলো। কিন্তু কি করবেন? এছাড়া আর কি উপায় আছে তাঁর? ছেলেকে ডাকতে যদি তিনি নিজেও যান, এই উত্তেজিত উদ্ভ্রান্ত ছেলেরা কেউ না কেউ সঙ্গে সঙ্গে উঠে যাবে উপরে। যদি এরা কুসুমকে আর তাকে একশয্যায় শুয়ে থাকতে দেখে, কি ভাববে, কি না ভাববে? এর চেয়ে কুৎসিত আর কি হতে পারে? সিঁড়ির মুখ জুড়ে দাঁড়িয়ে তাদের যেন ঠেকিয়ে রাখলেন তিনি। সেখানে দাঁড়িয়েই চেঁচালেন, সোমু, শুনছিস? আমি একটু বিশেষ দরকারে তোর ছোটদাদুর ওখানে যাচ্ছি। তোর ঠাকুমা ডেকে পাঠিয়েছেন। ভাবিস না, এক্ষুনি ফিরে আসব। তোকে নামতে হবে না, আমি বাইরের দরজায় তালা দিয়ে যাচ্ছি। প্রায় নিষ্ঠুরের মতো আপন ঘরের এই বিপদের দিনেও ছেলেকে খবরটা জানিয়ে সঙ্গে নিতে পারলেন না বলে বিবেক আহত হল। বাইরের দরজায় তালা লাগাতে লাগাতে ব্যথিত বোধ করলেন তিনি। কিন্তু তবুও সব ছাপিয়ে পুলিশের ভয়ই তাকে আচ্ছন্ন করে রাখল বেশি। মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আজ রাতটা নিরাপদে কাটতে দাও। কাল ভোর না হতে ওকে আমি কলকাতা পাঠিয়ে দেব, তারপর যা থাকে অদৃষ্টে। মার গলা পেয়ে উৎকর্ণ হল সোমেন। একটুখানি চুপ করে থেকে অনুধাবন করতে চেষ্টা করল তার কথার মধ্যে কোনো প্রচ্ছন্ন অর্থ লুকোনো আছে কিনা, অথবা তিনি যা বললেন ঠিকমতো শুনেছে কিনা। আস্তে ডাকল, কুসুম। কুসুম সন্ত্রস্ত হয়ে উঠে বসল। কমানো লণ্ঠনের আলোয় 2 বিস্ফারিত চোখ মেলে তাকালো সোমেনের দিকে। তারপরেই মুখ নিচু করে বলল, আমি যাচ্ছি। সোমেনও উঠে বসল। আমি তোমাকে যেতে বলছি না, মা যা বললেন শুনেছ? হ্যাঁ। হঠাৎ ও বাড়িতে গেলেন কেন? জানি না। তার মানে পুলিশ আসেনি, ওরাই মাকে ডাকতে এসেছিল? আমি জানি না। কিন্তু কেন কেন ওরা এত রাত করে ডাকতে এলো? আর মাই বা কেন ভালো করে কিছু না বলে চলে গেলেন কেন? আমি দেখে আসছি। না না, তোমাকে নামতে হবে না। শেষে কি থেকে কি হবে, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি দেখে আসছি। সোমেন আস্তে খাট থেকে নেমে এসে ভেজানো দরজা ঠেলে অন্ধকার বারান্দায় উঁকি দিল। চট করে পা বাড়াতে ভরসা পেল না। মা যদি তাকে পুলিশের কাছে অসুস্থ বলে থাকেন, আর তারা যদি তাকে হাঁটাহাঁটি করতে দেখে, দুটোই কোনো সামঞ্জস্য থাকবে না, ধরা পড়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে কুসুম আর সে স্বামী স্ত্রীর পাঠ করছে। একা বিছানায় কুসুমকে দেখে কেউ হয়তো কুসুম বলে শনাক্ত করে ফেলতে পারে, কিন্তু তার সঙ্গে এক বিছানায় শোয়া একটি মেয়েকে কেউ তার স্ত্রী ছাড়া আর কিছু কল্পনাও করতে পারবে না। মনে হবে না কিছু। মার বুদ্ধিকে প্রশংসা না করে পারল না সোমেন। কিন্তু শেষ রক্ষা হয় তবে তো। কাটল খানিকক্ষণ, কিন্তু সময়ের ভার কি ভীষণ। অসহায় সোমেন একটা কারাগারে বন্দি মানুষের মতো ওই ঘরটুকুর মধ্যে পায়চারি করতে লাগলো অস্থির হায়নার মতো। সারা বাড়িতে এতটুকু শব্দ নেই। কটা বাজল? কি হলো? জানলাটা খুলে কি দেখবে একবার? টুপ করে বাদাম পড়ল একটা।
বাদুড়ে খেয়ে ফেলল। শুকনো পাতা মারিয়ে বোধহয় কোনো সরীসৃপ জাতীয় জীব হেঁটে গেল এপাশ থেকে ওপাশে। দূর থেকে মাদলের আওয়াজ ভেসে এলো। হুইসেল বাজিয়ে রান্নাঘরের পিছনের রেল লাইন দিয়ে মালগাড়িটা চলে গেল প্রচণ্ড ঝংকারে। আর পারল না সোমেন। একটা চাদর জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালো। সাবধানী দৃষ্টি মেলে অন্ধকারে চোখ চালিয়ে বেড়ালের ইঁদুর খোঁজার মতো হয়ে নিজেকে একাগ্র করল। কান পেতে রইল অনেকক্ষণ। তারপর কোনো শব্দ না করে শুধু পায়ে আস্তে আস্তে পা ফেলে এক সিঁড়ি করে নামতে আরম্ভ করল নিচে। সিঁড়ির শেষ ধাপটিতে সে নিঃশ্বাস নিল একটু। না, কেউ নেই। শুনশান বাড়ি। শুধু একটি লণ্ঠন জ্বলছে কালি ছড়িয়ে ছড়িয়ে। সেই লণ্ঠনটি হাতে ঝুলিয়ে ভূতের মতো ঘুরতে লাগলো ঘরে ঘরে। সামনের দরজা টেনে বুঝতে পারল সত্যিই মা বাইরে থেকে তালা দিয়ে গেছেন। তাহলে সত্যিই পুলিশ আসেনি। মা তাহলে ছোটদাদুর বাড়িতেই গিয়েছেন। কিন্তু কেন গেলেন? এটাও কি তবে কুসুমকে বাঁচাবার আর একটা নতুন বুদ্ধি তাঁর? অনেকক্ষণ ঘোরাঘুরি করে অশান্ত হৃদয়ে আবার সে উঠে এলো ওপরে। ভয় কমে গিয়ে এতক্ষণে বুদ্ধিটা যেন অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু ঘরে এসে দাঁড়িয়েই চমকে গেল। কুসুমের কথা এতক্ষণ মনেই ছিল না। প্রায় হঠাৎ নিজের বিছানায় নেটের মশারির তলায় হাঁটুতে মুখ গুজে রঙিন শাড়ি পরে বসে থাকা সুন্দরী মেয়েটিকে দেখে সহসা বুকের কোথাও একটু কাঁপন লাগল। একটু সময় দাঁড়িয়ে রইল সে। তারপর এসে চেয়ারে বসে একটি সিগারেট ধরালো। তাকে দেখে তাড়াতাড়ি নেমে দাঁড়ালো কুসুম। উস্কো খুস্কো চুলে ভেঙে পড়া খোঁপায় কুণ্ঠিত চেহারায় তাকে অন্যরকম দেখালো। ভয় ভয় চোখে তাকিয়েই চোখ নামিয়ে নিল সে। ঢোক গিলে জিজ্ঞেস করল, মা বাড়ি নেই? না। পুলিশ আসেনি? না। আমি ও ঘরে যাই? যেতে পারো। দু পা গিয়ে কুসুম আবার ফিরে দাঁড়ালো। মা কখন আসবেন? জানি না। মা কেন গেলেন? জানি না। তবু কি ভেবে কুসুম ইতস্তত করতে লাগলো। লক্ষ্য করে সোমেন বলল, ভয় করছে? না। তবে তবে যে কি কুসুম জানে না সে কথা। যাও শুয়ে পড়োগে। আধ খাওয়া সিগারেটটা পায়ের চাপে নিভিয়ে দিল সোমেন। তাকিয়ে থেকে বলল, আর যদি ভয় করে এখানে আমার বিছানাতেও ঘুমিয়ে পড়তে পারো। আমি বসে আছি। আমার ঘুম পায়নি। তাহলে আর কি, ইচ্ছে করলে এ ঘরেও বসতে পারো। আপনার খাবারটা নিয়ে আসি। খাবার? তা বেশ তো। এতক্ষণে সোমেনের খেয়াল হলো অশান্তিতে কারুরই খাওয়া হয়নি এখনো। খাবার কথায় খিদে অনুভব করল, কিন্তু তক্ষুনি আবার ভারাক্রান্ত হয়ে উঠল মন। মায়ের জন্য গভীর উৎকণ্ঠা অনুভব করল সে। বোধহয় সে কথা বুঝতে পারল কুসুম, কিংবা তার নিজের মনেও সেই একই উদ্বেগের টানাপোড়েন চলছিল। অপেক্ষা করে বলল, খেয়ে নিয়ে একবার মাকে দেখে এলে হয় না? তাই ভাবছি। টেবিলের উপর থেকে সোমেন যে কোনো একটা বই টেনে নিয়ে পাতা উল্টালো। কিন্তু কেউ তো আবার বাড়ি নেই। নিবারণদা বা ছোটু সিং এলে ওদের রেখে তবেই আমি যেতে পারি। আমি তো আছি। তোমার জন্যই তো ভাবনা। আমার জন্য কিসের ভাবনা? একটু হাসল সোমেন। এই সাংঘাতিক পাঠটা তাহলে কিসের জন্য করলাম? একটু থামল, ঠাট্টার ভঙ্গিতে বলল, সত্যি যদি পুলিশ আসতো কিছুতেই ভাবতে পারতো না অভিনয়। এই দেখো। সোমেন উঠে দাঁড়ালো। ভয় তুমি আমাকে কিভাবে আঁকড়ে ধরেছিলে দেখো। গেঞ্জিটা পুরনো বটে, কিন্তু কাঁধের কাছে এমন করে ছেঁড়া ছিল না। আর কি কান্না কেঁদেছ তাও দেখো। দেখল কুসুম, কাঁধের কাছে ছেঁড়াটাও দেখল, বুকের কাছে চোখের জলের সিক্ততাও দেখল। তার সমস্ত শরীর যেন হঠাৎ আগুনের তাতে গরম হয়ে উঠল। তাড়াতাড়ি ফিরে এলেন মহামায়া। রমা যে আফিম খেয়েছিল বললেন সে কথা। খুব অল্প খেয়েছিল বলেই যে অল্পেতেই রক্ষা পেয়েছে তাও বললেন। আর কারণটা বললেন প্রেম, ভালোবাসা। যাকে বিয়ে করতে চায়
তাকে না পাওয়ার বেদনা। অথচ ছেলেটি কিছু অপছন্দের নয়, লেখাপড়াও জানে, চাকরিও করে, দেখতেও ভালো। কিন্তু যেহেতু মেয়ে নিজে নির্বাচন করেছে, সেই হেতুই সকলের রাগ। ফলে তর্কাতর্কি, মন কষাকষি। তারপরেই যাত্রা দেখে ফিরে এসে সব শুনতে শুনতে নিবারণ তার পাকা মাথা নেড়ে বলল, ওসব কিছু না বৌমা, আসলে মরবার ইচ্ছা মানুষের একটা নেশা। তখন সে ফাঁসি দিয়েই মরুক, বিষ খেয়েই মরুক, আর গলায় কলসি বেঁধে জলে ডুবেই মরুক, মরবেই। আর কিছু না পারুক, রেলের তলায় মাথা দিলেও দেবে। তার একটি উদাহরণও উপস্থিত করল সে। কে তার চেনা এক ভদ্রলোকের স্ত্রী সব চেষ্টা করেও যখন কারো চোখে ধুলো দিতে পারল না, তখন এ বাড়ির মতো বাড়ির পিছন দিয়ে যে রেল লাইন চলে গেছে, সেখানে গিয়ে ভোর রাতে কাটা পড়ল। মহামায়া বললেন, প্রাণ কি মানুষের সহজে দেয় নিবারণ? দুঃখ অসহ্য হলেই সেই চেষ্টা করে। খোঁজ নিলেই দেখতে পাবে তারও হয়তো এমন কোনো কষ্ট ছিল। তা ছিল, মাথা নাড়ল নিবারণ। আমি তো সবই জানতাম। ভদ্রলোকের অন্য একটি মেয়ের সঙ্গে ভাব ছিল, বউ ছেড়ে তাকেই লুকিয়ে লুকিয়ে বিয়ে করবার তালে ছিল। সেটা জানতে পেরেই এই কাণ্ড করল সে। সোমেন বলল, তাই বলো। ব্যস্ত হয়ে মহামায়া বললেন, কিন্তু এবার শুয়ে পড়ো সব, রাত অনেক হয়েছে। নিবারণও ব্যস্ত হয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। রাত অনেক হয়েছে বলার চেয়ে রাত প্রায় শেষ হলোই বলা যায়। এ কাঁধের ঝাড়ন ও কাঁধে ফেলে চলে গেল সে। আর চলে যেতেই মহামায়া ছেলের দিকে তাকিয়ে গলা নিচু করলেন, শোন সমু, কুসুমকে সরাবার একটা বন্দোবস্ত করে এসেছি। কোথায়? ও বাড়িতে। ওরা আমাকে থাকতে বলেছিল বাকি রাতটা। থাকবো কি? চিন্তায় ভাবনায় ভিতরে ভিতরে যে আমার কি চলছিল সে শুধু আমিই জানি। মেয়েটা একটু চোখ খুলে তাকাতেই চলে এলাম। তোর অসুখের কথা বলেই অবশ্যই আসতে পারলাম, নয়তো ওই অবস্থায় ফেলে আসা খুব দৃষ্টিকটু হতো। বড় বউর দেখলাম সর্দি জ্বর, মেজ বউ পোয়াতি, বৌমা নিতান্ত ছেলে মানুষ। আর এই বিশ্রী ব্যাপারটায় সকলেই কেমন যেন মুষড়ে পড়েছে। একজন শক্তপোক্তকেও রমার কাছে থাকা একান্ত দরকার। আমি কুসুমের কথা বললাম, ওরা সবাই খুশিও হলো, আশ্বস্তও হলো। বলে এসেছি আজ রাতটা তো থাকবেই, দরকার হলে কালও সারাদিন থাকবে। খুব ভালো ব্যবস্থা করেছ। বুঝলি না, ও বাড়িতে থাকলে কাকপক্ষীও খুঁজে বার করতে পারবে না, সম্পূর্ণ নিরাপদ। তারপর কালকের মধ্যে বন্দোবস্ত করে ভোর রাত্রিরে ট্রেনে চলে যাব। সেই ভালো। এখন দিয়ে আসাটাই যা মুশকিল। নিবারণকে দিয়ে তো পাঠানো যাবে না, যেতে হবে বাড়ির পিছন দিয়ে লুকিয়ে গোপনে। রেল লাইন দিয়ে যদি ভাকড়ার মাঠ পার হয়ে চলে যায় তাহলেই সবচেয়ে নিরাপদ। আমি দিয়ে আসছি। তোকেই যেতে হবে। তুই এক কাজ কর, পিছনের গোলাবাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আয়, গিয়ে বলবে নিবারণদা দিয়ে গেল। তাহলে আর দেরি করে লাভ কি? দাঁড়া, আগে আমি নেমে গিয়ে রাস্তাটা একবার দেখে আসি। বলা তো যায় না কোথায় কি বিপদ লুকিয়ে আছে। আস্তে মহামায়া নেমে গেলেন নিচে। সন্তর্পণে গেট খুলে ধুধু নির্জন রাস্তায় এ মাথা ও মাথা, সামনে পিছনে টর্চ জেলে জেলে খুব ভালো করে দেখে নিলেন। তারপর উপরে এসে নিয়ে গেলেন ওদের। এগিয়ে দিতে দিতে বললেন, সাবধানে যাস, লাঠি টুকে টুকে চলিস। এ সময়টা জীবজন্তু বেরুবার সময়। টর্চটা রাখ। তারপর গোবিন্দ গোবিন্দ বলে কপালে হাত ছোঁয়ালেন। গাঢ় অন্ধকারে আচ্ছন্ন করে আছে মফস্বল শহরের গাছের পাতায় ছাওয়া রাস্তাগুলো। তারার আলোয় পথ দেখে পিছন দিক দিয়ে আস্তে আস্তে রেল লাইনের উপরে উঠে এলো ওরা। সাবধানে পা ফেলে চলতে লাগলো নিঃশব্দে। মাথার উপর অনন্ত আকাশের বিস্তার। রাত দুটোর ঠান্ডা শিরশিরে হাওয়া, নিস্তব্ধ পৃথিবী, জনমনুষ্যহীন নিরালা পথ, বুক ভরা ত্রাস, সমস্তটা মিলিয়ে কেমন অদ্ভুত লাগছিল সোমেনের। যে মেয়েটার জন্য সে এত কাণ্ড করছে,
পাশ ফিরে তাকিয়ে একবার তার আপাদমস্তক চাদর জড়ানো মূর্তিটা দেখল। এই মুহূর্তেও এই মেয়ে তার স্ত্রী বলেই পরিচিত। কোনো আগন্তুকের দেখা পেলেই তাড়াতাড়ি স্বামী সেজে দাঁড়াতে হবে। একটু আগে এই মেয়েই তার শয্যাসঙ্গিনী হয়েছিল। এখনো তার সেই কোমল নরম শরীরের বিচিত্র স্বাদ এক তীব্র চেতনা নিয়ে জ্বলছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ভেবে পেল না এর চেয়ে আশ্চর্য, এর চেয়ে রোমাঞ্চকর ঘটনা আর কি ঘটতে পারে মানুষের জীবনে। নিরাপদে ভাকড়ার মাঠ পাড়ি দিয়ে গোলাবাড়ির পিছনে এসে হাঁপ ছাড়ল। ফিসফিস করে বলল, তাহলে আমি যাই? কুসুম নিঃশব্দে মাথা নাড়ল। দালানটা ঘুরে গিয়ে ওদের সামনের দরজায় ধাক্কা দিও, কেমন? কুসুম মাথা নাড়ল। আর শোনো, আমি যে দিয়ে গেলাম তা কিন্তু বলো না। মা ওদের কাছে বলেছেন আমার অসুখ, আমি শুয়ে আছি, মনে থাকবে? হ্যাঁ, বলুন নিবারণদা দিয়ে গেছে। সব কথার জবাবেই সম্মতিসূচক ঘাড় নাড়াল কুসুম। চুপচাপ কেটে গেল কয়েকটা মুহূর্ত। মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল ক্যাচ ক্যাচ করতে করতে। একটা তারা খসল। দূরে কোথায় হরিধ্বনির শব্দ উঠল। যাওয়ার জন্য পা বাড়াল সোমেন। সহসা দ্রুত এগিয়ে এসে কুসুম প্রণাম করল একটা। পায়ের পাতায় সোমেন তার চোখের জল অনুভব করল। ফিরে আসতে আসতে হৃদয়ের মধ্যে একটা বেদনা অনুভব করল সে। রাত্রি জাগরণের ক্লান্তিতে ঘুমটা সেদিন একটু গাঢ়ই হয়েছিল সকলের। তার উপরে এক পশলা বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছিল রাতটা। উঠতে বেলা হয়ে গেল। এমনকি মহামায়া পর্যন্ত ঘুম ভেঙে উঠে পূব আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। সূর্যের আলো রীতিমতো প্রখর হয়ে উঠেছে। মনে পড়ল না কবে তিনি সূর্যোদয় না দেখে দিন আরম্ভ করেছেন। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নিচে নেমে এলেন। নিবারণকে ডেকে দিলেন। ছোট সিং উঠে ফটক খুলল। ভেবেছিলেন চটপট স্নান করে নিয়ে পুজোয় বসবেন। পুজো সেরে বাজার দিয়ে সোজা চলে যাবেন ও বাড়িতে, দেখে আসবেন রমা কেমন আছে। আসলে কুসুমকে দেখার জন্যই চঞ্চল হয়েছেন তিনি। এ অবস্থায় পরের বাড়ি পাঠিয়ে শান্তি হচ্ছে না তাঁর। বোকা মেয়ে, কার কাছে কি বলতে কি বলে ফেলবে কে জানে। কিন্তু বাগানের ফুল তুলতে এসেই দাঁড়িয়ে গেলেন। দেখলেন কাঁচা পাকা ছাঁটা চুলের একটি বৃদ্ধা স্ত্রীলোক পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে অন্দরের খিড়কি দরজায় মুখ বাড়িয়ে উঁকি মেরে মেরে কি দেখছে। আর ফটকে দাঁড়িয়ে একটি জোয়ান মতো মাঝবয়সী পুরুষ ভিতরে ঢুকে যেতে ইশারা করছে তাকে। বাড়ির ভিতরে ঢোকবার দুটো দরজা, একটা বসবার ঘরের বারান্দা দিয়ে, সেখান দিয়ে তারা নিজেরা ঢোকেন অথবা বেরোন। আরেকটা নিবারণদের ঘর ঘেঁষে, সেটাই খিড়কি, চাকর বাকরদের জন্য। বারান্দার সিঁড়িতে পা রেখেই দৃশ্যটি দেখলেন মহামায়া। বলে উঠলেন, কে? হ্যাঁ? বৃদ্ধ স্ত্রীলোকটি তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে মহামায়াকে দেখে থতমত খেয়ে গেল এবং পুরুষটি একটু আড়াল হল। কি চাও এখানে? সিঁড়ি দিয়ে নিচে নামলেন তিনি। স্ত্রীলোকটি বৃদ্ধা হলেও রীতিমতো শক্তপোক্ত। নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো তাড়াতাড়ি। ক্ষয়ে যাওয়া কালো দাঁতে হেসে মাথা দুলিয়ে বলল, এই একটু দেখছিলাম গো মা ঠাকুরুন। কি দেখছিলে? সে মেয়ে ছেলেটা আছে নাকি? মেয়ে ছেলে? কোন মেয়ে ছেলে? সে হারামজাদি আমার পুতের বউ। আমাকে মেয়েরে ধৈরে অক্ত বের কইরে পেইলেছিল। স্থির হয়ে গেলেন মহামায়া। অনেকক্ষণ পর্যন্ত যেন আর কথা ফুটল না মুখে। তবে কি এই কুসুমের শাশুড়ি? এই স্ত্রীলোকটিকেই সে খুন করেছে বলে তার বিশ্বাস। সেই খুনের ভয় কাল রাত্রিবেলায় তাঁরা অমন উন্মাদ হয়ে দিগ্ভ্রান্তের মতো ব্যবহার করেছিলেন। কি নাম তোমার ছেলের বউয়ের? সংযত হয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলেন তিনি। কুসুম। কুসুম? তা সে এখানে আসবে কি করে? দেশ কোথায় তোমাদের? হুই ধূপছাই গেরাম। খবর পেয়ে 8 কোষ পথ ঠেঙে ছুটতে ছুটতে এইয়েছি। অওনা হইয়েছি কি এখন, সে ভোর রাত্রিরে। তোমাকে কে খবর দিল
যে তোমার ছেলের বউ এখানে আছে? ওই তো, ওই যে দেইরে আছে তোমার ফটকে। তোমার ছেলে? আমার ছেলে বলেই বুক চাপড়ে আর্তনাদের সুর বার করল স্ত্রীলোকটি। সে কি আর আছে গো মা, তাকে যে ওলা বিবি আজ 3 মাস হইয়ে গেল নিয়ে গিয়েছেন। হায় হায় গো, কি সোনার পরাণ আমার কোথায় গেল গো। বজ্জাত মাগি বেদবা হবার জন্য কপাল কইতেছিল গো। আর যদি ওরে পাই ঘাড় মুইটকে অক্ত খাই। অরে আমার যুধিষ্ঠির রে, তুই আমারে ছেইরে কোথায় গেলি রে? হাজার হোক মা, তার শোক দেখে রাগ ভুলে মনটা নরম হয়ে গেল মহামায়ার। শান্ত করে বললেন, কেঁদে কি করবে? ভগবানেরটা ভগবান নিয়েছে। কিন্তু তোমার বউর খোঁজ করছো কেন? ছেলেই যদি গেল তো বৌদি আর করবে কি? করব কি? কি করি সে তখনই দেখে দেব। একবার বজ্জাত মাগিকে ধরতে পারলে কি আর আমি ছাইরব? কুসুমের শাশুড়ির শোক নিমেষে অন্তর্হিত হল। দাঁতে দাঁত পিষে 2 চোখে সে আগুন বার করে ফেলল। কোথায়? ডাকো তাকে, না ডাইকলে আমি খানা তল্লাশি কইরে দেখব তোমার ঘর। মহামায়া রেগে গেলেন। কি বললে? খানা তল্লাশি করবে? ওই ঘনশ্যাম, কোথায় গেলি রে ডাকরা? অকন যে বড় গা নুকালি। তুই বললি না কাল সাঁঝবেলায় এক বেদবা মা ঠাকুরুনের সঙ্গে এই বাড়িতে ঢুকতে দেখছিস? থামের আড়াল থেকে বিনীত হাস্যমুখ বার করল ঘনশ্যাম। কোঁকড়া কোঁকড়া পরিপাটি চুল, ফতুয়া গায়ে, পান খাওয়া লাল ঠোঁট। ব্যক্তিটি কে বুঝতে বাকি রইল না মহামায়ার। আপাদ মস্তক জ্বলে গেল তাঁর। তিনি অনায়াসে অনুমান করতে পারলেন এই লোকটাই কাল তাদের অনুসরণ করেছিল। এই লোকটাই সেই লোক যে কুসুমকে টাকা দিয়ে ভোগ করতে চেয়েছিল। এখন এই মুহূর্তেও সেই লোভেই সে খুঁজতে এসেছে। আর এই বিকৃত দর্শন বৃদ্ধা স্ত্রীলোকটিও মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে এর কাছে জবাই করার আশাতেই খবর পেয়ে ছুটে এসেছে এতদূর। গম্ভীর গলায় আদেশের সুরে বললেন, এদিকে এসো। এই আসছি মা। কাছে আসতেই মহামায়া ভিতরের দিকে মুখ ঘুরিয়ে জোরে ডেকে উঠলেন, ছোট সিং, নিবারণ। মহামায়ার ভঙ্গি দেখে লোকটা ঘাবড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে ভীরু গলায় বলল, আমার বোধ করি একটু ভুল হইয়ে গিয়েছে। ঠিক আছে, ভুলের শাস্তিটাও নিয়ে যাও। হ্যাঁ? দাঁতন করে কুয়ো থেকে জল তুলে মুখ ধুচ্ছিল ছোট সিং। বাইরে থেকে মহামায়ার ডাক শুনে দৌড়ে এলো। কি হইয়াছে বৌমা? ফটক লাগাও। কেন কেন? ঘনশ্যাম কেঁপে উঠল। কেন তা এক্ষুনি দেখতে পাবে। কুসুমের শাশুড়ি হঠাৎ দৌড় লাগালো একটা। হেই বুড়ি বলে পথ আটকালো ছোট সিং। তারপর গিয়ে ফটক লাগিয়ে দিল। তুমি কুসুমের কে হও? ঘনশ্যামের দিকে সোজা তাকিয়ে রইলেন মহামায়া। চোখ নামিয়ে কম্পিত গলায় ঘনশ্যাম বলল, আগে মা সাহেব কেউ নই। মা সাহেব শুনে মহামায়া তার উদ্গত হাসিটা গিলে ফেললেন। বললেন, তবে তাকে খুঁজে বার করা তোমার এত গরজ কিসের? এই বুড়ির জন্য। বুড়ির জন্য? মিথ্যাবাদী, তোমাদের দুজনকেই আমি পুলিশে দেব। হ্যাঁ? ছোট সিং। জি মা। দাদাবাবুকে ডাকো, বলো যে লোক দুটোকে খুঁজছিল তাদের পাওয়া গেছে, এখুনি থানায় গিয়ে পুলিশে দিয়ে আসুক। আর তার আগে তুমি এদের বেঁধে ঘরে আটকাও। এরা চোর, এরা বদমাস। এই বুড়ি মেয়ে বিক্রির ব্যবসা করে, আর এই লোকটা টাকা দিয়ে কেনে। ফাঁসি দেবার বন্দোবস্ত করব আমি এদের। সরু মোটা গলায় একটা কান্নার ঢেউ আছড়ে পড়ল বাতাসে। গোলমালে ঘুম চোখে নিজে থেকেই নেমে এলো সোমেন। নিবারণও এলো। মহা এক হট্টগোল ব্যাপার। শেষ পর্যন্ত ঘনশ্যামকে 2-4 ঘা দিয়ে বুড়িকে শাসিয়ে ফটক খুলে বিদায় দিল ছোট। মহামায়ার সারা মুখে একটি প্রসন্ন হাসি ছড়িয়ে পড়ল। আস্তে বললেন, ঈশ্বরের কাজ ঈশ্বরই করেন। সোমেন দৌড়ে চলে গেল কুসুমকে নিয়ে আসতে। ভুলে গেল তার মা কাল ও বাড়িতে তাকে অসুস্থ বলে ঘোষণা করে এসেছেন। সবুর সইল না।
পথে আস্তে আস্তেই উত্তেজিত গলায় সমস্ত ঘটনাটা সবিস্তার এসে শুনিয়ে দিল কুসুমকে। এক নিঃশ্বাসে শুনতে শুনতে কুসুম যেন সহসা কোনো এক সুখ দুঃখের অতীত জগতে এসে থমকে দাঁড়াল। সব ভুলে কান্নার অনুভূতিটাই কেবল প্রবল হয়ে উঠল তার। বাড়ি এসে খুব সমারোহ করে সকালের চা খাওয়া হলো আবার। আর তারপরেই সোমেন প্ল্যান করতে বসে গেল কুসুমের এই নবজন্মকে কিভাবে সেলিব্রেট করা হবে। নিবারণ নেচে কুঁদে কুসুমের শাশুড়িকে নকল করে দেখাতে লাগল। ঘনশ্যামের গালে কিরকম 82 শিক্কা ওজনের এক চর কষিয়ে দিয়েছে সেটা বারবার বলে আত্মপ্রসাদ অনুভব করতে লাগল ছোট সিং। একটা মুক্তির আনন্দে ভরে গেল বাড়ির আবহাওয়া। কুসুমের মুখ লাল হয়ে উঠতে লাগল ক্ষণে ক্ষণে। সে যেন এক রাত্রির ব্যবধানেই হঠাৎ অনেকটা বড় হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, বিজ্ঞ হয়েছে। দিনের আরম্ভই যেখানে এমন এক চরম উত্তেজনা দিয়ে, তার শেষটাও নিশ্চয়ই সেরকম হওয়া বাঞ্ছনীয়। আর সেই বাঞ্ছা পূরণ করতেই বোধহয় বেলা প্রায় 11টার সময় সোজা গাড়ি করে কলকাতা থেকে সমীররা এসে হাজির হল। সমীর, কৃষ্ণা আর শর্মিষ্ঠা। সোমেন তাদের দেখে যেমনি অবাক তেমনি উচ্ছ্বসিত। মহামায়াও খুশি হয়ে উঠলেন। ভাবলেন, সুখ যেদিন আসে এমনি স্রোতের মতোই আসে। কাল কি গেছে আর আজই বা কি? আর শুধু কালই বা কেন? এমনিতেও তো কুসুমকে নিয়ে কম উদ্বেগ চলছিল না তাঁর। আশ্চর্য, স্বামীটা পর্যন্ত মরে গিয়ে ওকে একেবারে মুক্তি দিয়ে গেল। নতুন জীবনে প্রবেশ করতে কোনো বাধা রইল না। সমীর, কৃষ্ণা আর শর্মিষ্ঠাকে তিনি সাদরে গাড়ি থেকে নামালেন। এদের কথা তিনি কত শুনেছেন ছেলের কাছে, কত উৎসুক ছিলেন এদের দেখতে। এরাই ওর কলকাতার নিঃসঙ্গ জীবনে আনন্দের সঙ্গী। তাড়াতাড়ি আবার নতুন করে বাজারে পাঠালেন নিবারণকে। কুসুমের সাহায্যে আবার নতুন করে চর্বচস্য লেজ্জ পেয়েও রান্নার বন্দোবস্ত করলেন। হাসিতে গল্পে মুখর হয়ে উঠল বাড়ি। এর মধ্যে ওদের নিয়ে শহর বেরিয়ে এলো সোমেন। শর্মিষ্ঠাকে মেলা দেখিয়ে নিয়ে এলো। খেতে বসে কবে কলকাতা যাবে তার তারিখ ঠিক করা হলো। আর তারই এক ফাঁকে সোমেনের সঙ্গে অন্তরঙ্গ হয়ে শর্মিষ্ঠা জিজ্ঞেস করল, মেয়েটি কে? সোমেন বলল, আমার মায়ের পুষ্যি। মানে? দৃষ্টি তির্যক করল সে। মানে আমার মা মেয়েটিকে খুব ভালোবাসেন। ও আশ্রিত। পেছন থেকে এগিয়ে আসতে আসতে পিছিয়ে গেল কুসুম। সোমেনের জবাবটা আর শোনা হলো না। দেখতে দেখতে কেটে গেল দিনটা। বিকেলের ছায়া নামল, ওদেরও ফিরে যাওয়ার সময় হলো। সোমেন তো বটেই, মহামায়াও অনেক করে থেকে যেতে বলেছিলেন সেই রাতটা, কিন্তু ওরা পারল না। একদিনের করারেই কোনো এক বন্ধুর ব্যবসায়ী বাবার কাছ থেকে গাড়িটা পেয়েছে। কাল বেলা 10টার মধ্যে ফেরত দিতে হবে। সারা রাত না চালালে ঠিক সময় পৌঁছানো সম্ভব নয়। তবুও না খাইয়ে ছাড়লেন না মহামায়া। 2 উনুন জ্বালিয়ে আবার রান্নার বন্দোবস্ত করলেন। পথের জন্য টিফিন ক্যারিয়ারে ভর্তি লুচি মাংস দিলেন। রওনা হতে হতে প্রায় রাত 8টা হলো। সকাল থেকে একটানা একটা উত্তেজনার পরে চুপ হয়ে গেল বাড়িটা। ভালোই লাগলো। মহামায়া বললেন, আজ আর দেরি না, যাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ো সব। মহামায়া নিজে আর নিচে নামলেন না। কুসুমই খেতে দিতে এলো। খেতে বসে এতক্ষণে সোমেনের খেয়াল হলো সারাদিন এই মেয়েটিকে একদম ভুলেছিল সে। সারাদিন তার শর্মিষ্ঠার মনোরঞ্জনেই সময় কেটেছে। আর শর্মিষ্ঠাও ওকে তার কোনো আনন্দের সঙ্গী হিসাবে কখনো ডাকেনি। অথচ কুসুম আর সে সমবয়সী, বন্ধুতায় বাধা ছিল না কোনো। তবে কি সে এটাই ধরে নিয়েছিল যে এই অনাত্মীয় মেয়েটি এ বাড়িতে আশ্রিত বলে অবহেলিত? কাজেই তাকে বন্ধুতার সম্মান দেওয়ার কোনো প্রশ্ন ওঠেনি তার মনে। ছি, যদি ভেবে থাকে খুব অন্যায়, খুব অন্যায়। কিন্তু আসল অন্যায়টা কি তার নিজের নয়? সে উদাসীন না থাকলে কি ও এরকম অবহেলা করতে সাহস পেত? তা নইলে শর্মিষ্ঠা কি হিসেবে ওর চাইতে এমন কিছু উৎকৃষ্ট? মনটা খারাপ হয়ে গেল তার।
অনুতপ্ত বোধ করল। ইচ্ছে করল কিছু বলতে, কিন্তু কেমন যেন অপরাধী মনে হলো নিজেকে। লজ্জা করল, সংকোচ হল। তাছাড়া আজকের কুসুমের চেহারার সঙ্গে প্রত্যহের কুসুমের চেহারার এমন কোনো মিল খুঁজে পেল না যার জোরে সে সহজ হয়ে উঠতে পারে। নিঃশব্দে খাওয়া দাওয়া সাঙ্গ করে নিজের ঘরে এসে বসল। একটা সিগারেট খেল। একটা ভারী মন নিয়ে শুতে এলো বিছানায়। আর শুয়েই অনুভব করল একটি অস্ফুট মৃদু সুগন্ধ অন্ধকারে অপেক্ষমানার নববধূর মতো ভীরু আবেগে জড়িয়ে ধরল তাকে। বুকটা ধক করে উঠল। বালিশের মধ্যে মুখ ডুবিয়ে সেই অশরীরী গন্ধের কাছে নিজেকে ঢেলে দিল সে। তার রোমাঞ্চ হল। মনে মনে বলল, কুসুম, আমার সারাদিনের সব ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি কষ্ট পেও না, রাগ করো না। আমি কাল সকালের আলোয় তোমার সব বেদনা ধুয়ে দেব। আর কুসুম এতক্ষণে নিজের সঙ্গে একা হয়ে চুপচাপ জানালায় এসে দাঁড়ালো। সারাদিন যেন সে কিসের ঘোরে আচ্ছন্ন হয়েছিল। মনে হলো কোথায় যেন একটা বড় রকমের গোলমাল হয়ে গেছে। একটা প্রবল ঝড়ের দাপটে জগতের এক প্রান্ত থেকে যেন আর এক প্রান্তে এসে ছিটকে পড়েছে সে। নিজেকে তার অত্যন্ত অসহায় লাগলো। তার ভয় করল। একটা দুঃসহ কষ্ট পাক দিয়ে উঠল বুকের ভিতরে। কিন্তু কিসের কষ্ট? আজ তো কোনো কষ্টের দিন নয়, আজ তার মুক্তির দিন। আজ তার পুরনো খোলস একেবারে খসে গেছে জীবনের মতো। এখন শুধু নতুন আশা, নতুন দিন, নতুন আলো। কিন্তু সেই নতুনের চেহারা কেমন? শর্মিষ্ঠাকে মনে পড়ে গেল তার দাদাবাবুর ছাত্রী শর্মিষ্ঠা, যাকে নিয়ে উনি আজ সারাদিন সব ভুলেছিলেন। কুসুম ঢোক গিলল। কুসুম আকাশের তারা গুনল। 1, 2, 3, 4, 5, অসংখ্য। কে কবে গুনে শেষ করতে পেরেছে এদের? এরা সব মৃত মানুষ। কুসুম শুনেছে মৃত্যুর পরে মানুষেরা আকাশে গিয়ে ওই রকম এক একটি তারা হয়ে ফুটে থাকে। তাহলে কত কোটি মানুষ মরেছে, হিসেব নেই তার। জন্মালেই তো মরতে হবে, আজ না হোক কাল। তারপর ওই তারা সুন্দর, সেও মরে গেলে নিশ্চয়ই ওই রকম একটা তারা হয়ে তাকিয়ে থাকবে। সে সবাইকে চিনবে, কিন্তু কেউ তাকে চিনতে পারবে না। একটু একটু করে রাত বাড়ল। পৃথিবী নিঝুম হয়ে গেল। ঘরে ঘরে ঘুমের নিঃশ্বাস গভীর হল। কুসুম তেমনি দাঁড়িয়ে থাকলো জানালায়। আর তারপর হঠাৎ কোন কোণা থেকে লাফ দিয়ে উঠে এলো লাল দগদগে এক ভাঙা চাঁদ। এসেই রাগী চোখে স্থির হয়ে তাকিয়ে রইল কুসুমের দিকে। আর তারও পরে ভোর হল। সুন্দর শীতল ভোর। ভোরের মোছা মোছা ছাই রং ঢেকে দিল সেই রাঙা ভাঙা চাঁদ। ঠান্ডা হাওয়া আদর বুলল মুখে। বাদাম গাছের ঘন পত্রে ডালপালা কাঁপিয়ে নড়ে চড়ে উঠল পাখিরা। উড়ল আকাশে, কাক ডাকল। মহামায়ার ফুলে ভরা বাগান থেকে একটা মদির গন্ধ উঠে এলো বাতাসে। ক্লান্ত বিধ্বস্ত অবসন্ন কুসুম এতক্ষণে বিছানার কাছে এগিয়ে এলো। আর দাঁড়াতে পারছিল না সে, কিন্তু বুক ভরে একটা নিঃশ্বাস নিতে গিয়েই চমকে উঠল। বাতাসে ভেসে আসা সেই মদির গন্ধ থমকে দিল তাকে। এ গন্ধ কার? কিসের? এ গন্ধ তার মনে কোন নাম না জানা সুখের বেদনাকে বয়ে নিয়ে এলো। বুঝেছে, সে বুঝেছে, সব বুঝেছে। আজ নিজেকে তার কেন অপরিচিত লাগছে, কেন সে শুতে এসেও শুতে পারেনি, কেন জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়েই ভোর হয়ে গেল, সব স্পষ্ট করে দেখতে পেয়েছে সে। তার সমস্ত ঝাপসা অনুভূতিকে প্রখর করে এই গন্ধই তাকে সেইখানে নিয়ে এসেছে যেখানে দাঁড়িয়ে কাল তার জীবনের সবকিছু উলটপালট হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে কাল তার লাঞ্ছিত নিপীড়িত যৌবনের সমস্ত মলিনতা ধুয়ে তাকে এক প্রবল ভালোবাসার স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। এই গন্ধ নয়, গন্ধ নয়, এ তার দেহে মনে প্রথম পুরুষের স্পর্শের স্বাদ। এ তার সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ, এ আমার সর্বনাশ। দাদাবাবু, আমি তোমাকে ভালোবাসি। তোমার ছাত্রী শর্মিষ্ঠার চেয়ে অনেক,
অনেক বেশি ভালোবাসি। এই দেখো, সে কথা আমি কি ভয়ঙ্কর চিৎকার করে বলছি। আমার চিৎকারে আকাশ ফেটে গেল, কিন্তু তুমি পাশের ঘরে শুয়েও তা শুনলে না। আমি জানি তুমি শুনবে না, কোনোদিন শুনবে না। আর কোনোদিন আমার জীবনে কালকের রাত্রি ফিরিয়ে আনবে না তুমি। তোমার সেই বুকের আশ্রয়, সেই উত্তাপ ভরা গলার স্বর, চোখের সেই আকাশ পাতাল আলোড়ন করা দৃষ্টি আর কোনোদিন খুঁজে পাব না আমি। আমি বুঝেছি, আমি কুসুম, আমি নিতাই কৈবর্তর মেয়ে, যুধিষ্ঠিরের বিধবা স্ত্রী। তোমরা আমাকে করুণা করে ভালোবাসো, দয়া করে ভালোবাসো, শর্মিষ্ঠার মতো ভালোবাসো না। কুসুমের বঞ্চিত ক্ষুদিত হৃদয় জুড়ে এক অশ্রুত অব্যক্ত বেদনার বোবা সমুদ্র উথাল পাথাল করে উঠল। আর তার বিছানায় শোয়া হল না, ছটফটিয়ে নেমে এলো সে নিচে। সে জানে ফটক বন্ধ, কাঁটা তারের বেড়ায় শরীরটাকে ক্ষতবিক্ষত করে প্রথম দিনের মতোই বেরিয়ে এলো বাইরে। মহামায়ার কথা ভেবে বুকটা বিদীর্ণ হয়ে গেল তার। মা কাঁদবেন, সে জানে তিনি ছাড়া আর কেউ নেই তার জন্য কাঁদবার। দুঃখটা তাঁকেই দিতে হলো। মাগো, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। ঘুমের কুয়াশা মোড়া বাড়িটা ঝাপসা হয়ে গেল চোখের জলে। হাঁপাতে হাঁপাতে সে রেল লাইনের মাঝখানে এসে দাঁড়ালো। সিগন্যাল ডাউন হয়েছে। ভোর 4টের লোকাল ট্রেনটা পূর্ণ বেগে এগিয়ে আসছে কাছে। ঠান্ডা কঠিন ইস্পাতের অন্তরে তার প্রতিধ্বনি তরঙ্গ হয়ে ছড়িয়ে যাচ্ছে দূরে। নিবারণদার বর্ণিত সেই বউটি কেমন করে রেলের তলায় মাথা দিয়েছিল ভাবতে চেষ্টা করল। আর সেই সময়টুকুর মধ্যেই স্পষ্ট হয়ে উঠল ট্রেনটা। একটা উন্মত্ত ক্ষিপ্ত নিষ্ঠুর ভয়াল জানোয়ারের মতো দুটো লাল চোখ জ্বালিয়ে ছুটে গ্রাস করতে এলো তাকে। পায়ের তলায় স্পষ্ট মৃত্যুর স্পর্শ অনুভব করে বাঁচবার শেষ আকাঙ্ক্ষায় মরিয়া হয়ে চিৎকার করে উঠল কুসুম। তীব্র তীক্ষ্ণ হুইসেলের শব্দে কোথায় ভেসে গেল সেই আর্তরব। ভোর রাত্রিরের ভাসা ভাসা ঘুমে পাশ ফিরতে গিয়ে খুট করে দরজা খোলার ছোট্ট একটু শব্দেই চোখ মেলে তাকালো সোমেন। বুঝতে পারল সে যেন চলে যাচ্ছে। জানালা দিয়ে চাদর ঢাকা একটা অস্পষ্ট ছায়াও চোখে পড়ল তার। সদ্য জাগ্রত অর্ধ চৈতন্য নিয়ে কয়েক মুহূর্ত থমকে পড়ে রইল সে। তারপরই বুঝতে পারল চোর। মফস্বল শহরে এই ধরনের চোরের উৎপাত কিছু নতুন নয়। ঘটি বাটি বা রোদে শুকুতে দেয়া কাপড় চোপড় চুরি তো প্রত্যহের ব্যাপার। সুকৌশলে ঘরে ঢুকে রাত্রির অন্ধকারে গৃহস্থের সর্বস্বাপহারী চোরের সংখ্যাও নগণ্য নয়। কাল সকলেই ব্যস্ত ছিল, অন্যমনস্ক ছিল, ক্লান্ত ছিল। কে জানে কোন সুযোগে ঢুকে পড়ে সুযোগের অপেক্ষায় ওত পেতেছিল। এখন পালাচ্ছে সব নিয়ে। কিছু শিক্ষা দেওয়া দরকার। এইবার সোমেন ঘুম ঝেড়ে লাফিয়ে উঠে বসল। দরজার কোণ থেকে একটা লাঠি হাতে নিয়ে নিঃশব্দ পায়ে বেরিয়ে এলো তাড়াতাড়ি। মারতে হবে পিছন দিক থেকে আচমকা, তারপর জাপটে ধরতে হবে। চেঁচামেচি করলেই পালাবে। কিন্তু দেরি হয়ে গেছে। ততক্ষণে অনেক দূর এগিয়ে গেছে সেই মূর্তি। দ্রুত পা চালালো। ব্যবধান কমিয়ে এনে রান্নাঘরের পিছন দিয়ে ঠিক তার মতো করেই কাঁটা তারের ঝোপ ডিঙিয়ে বেরিয়ে এলো। আর বেরিয়ে এসেই টের পেল এই চোর কোনো পার্থিব জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছে না তাদের বাড়ি থেকে। নিজেকে নিয়েই চলে যেতে চাইছে এই জীবন থেকে, জগৎ থেকে। সঙ্গে সঙ্গে ভয় ত্রাসে সকল গা ঘেমে উঠল তার। শোনো শোনো, কি করছো? দুহাত তুলে ছুটে এলো সে। পরিষ্কার বুঝতে পারল আর রক্ষা নেই। এক মুহূর্তে ভেবে পেল না কি করবে। তারপরেই জীবন পণ করে ঝাঁপিয়ে পড়ল লাইনের উপর। লম্বা চুলের বেনিটা ধরে ছোঁ মেরে তুলে নিয়ে এলো এপাশে। ট্রেনের হাওয়ার ঝাপটা উল্টো দিকের ঢালুতে গড়িয়ে দিল তাদের। অনেক পরে চোখ তুলে তাকালো কুসুম। চোখে চোখ রেখে সোমেনও তাকিয়ে রইল। তার বুঝতে বাকি রইল না কিছু। লাইন পার হতে হতে শান্ত গলায় বলল, বাড়ি গিয়ে গুছিয়ে ফেলো সব। আজ সন্ধ্যার গাড়িতেই কলকাতা যাব।
এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।